দেবকল্প চক্রবর্তী বক্তব্য রাখবেন। প্রথমে সবাইকে নারী দিবসের শুভেচ্ছা এবং একটা প্রার্থনা যে সমস্ত মেয়েরা একদম সমস্ত দিক দিয়ে পুরুষের সমকক্ষ হয়ে উঠুক এবং অনেক ক্ষেত্রে ছাড়িয়ে যাক, সেটা বলে আমি আমার বক্তব্য শুরু করছি। যে সমাজের যে বিন্যাসটা গড়ে উঠেছে দীর্ঘদিন ধরে, সেটা একদম আদিম সময়ে যখন আমরা যখন অনেক প্রকৃতি করে থাকতাম কিন্তু অনেক প্রতিকূলতা ফেস করতে হতো, সেই সময় হয়তোবা যেহেতু ছেলেরা সামান্য ফিজিক্যালি স্ট্রং হয় বলে একটু যেগুলো খাবার গ্যাদারিং করার মতো যে কাজগুলো আছে সেইগুলোর দিকে তারা ধীরে ধীরে ধাবিত হয় এবং এদের মধ্যে যেহেতু মায়া, মমতা, কম্প্যাশন ব্যাপারটা অনেক বেশি থাকে এবং তারা নিজেরা যেহেতু সন্তান আশায় পিতামাতার উভয়ের ভূমিকা থাকলেও মা যেহেতু সে সন্তানকে 10 মাস তার গর্ভে রাখে, সেই জন্য একটা শ্রমের একটা হালকা বিন্যাস হয়েছিল, যার ফলে মেয়েরা সন্তান পালনটাকে আদিম যুগে প্রথম প্রাথমিক কর্তব্য হিসেবে নিয়ে নেয় এবং ছেলেরা খাবার জোগাড় করা অন্যান্য পেশার দিকে চলে যায়। কিন্তু এইটা যখন সমাজ যখন ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে, তার সঙ্গে সঙ্গে এটার একটা বড় আমূল পরিবর্তন হওয়ার দরকার ছিল। যে ওই ধরনের কাজ বাদে বাকি সমস্ত কাজেই, এমনকি ওই ধরনের কাজেও অ্যাকচুয়ালি মেয়েরা পুরুষেরই সমকক্ষ এবং করতে পারে। এবং দীর্ঘদিন ধরে এটা চলে আসায় ছেলেদের কনসাসনেসের মধ্যেও একটা আপার হ্যান্ড চলে এসছে। এরপর যখন মুদ্রা এবং আধুনিক অর্থনীতি এলো, কৃষিকাজ এলো, তখন সমাজে ক্ষমতা যে জিনিসগুলো থেকে প্রভাবিত হয়, যেমন অর্থনীতি, রাজনীতি, এই জায়গাগুলোতে ছেলেদের আধিপত্য খুব বেড়ে যায় আর মেয়েরা ক্রমশ কিছুটা ঘরের কাজে আবদ্ধ হয়ে যায়। এইভাবেই আমাদের সমাজে মেয়েরা প্রথম লিঙ্গ, পুরুষেরা ফার্স্ট সেক্স এবং মেয়েরা একটু দুর্বল, এরকম একটা ভুল শ্রেণী বিভাজন তৈরি হয়। এবং আমি বলছি যে এইটা আমূল পাল্টে ফেলার দরকার আছে এবং তার জন্য ছেলেদের মেয়েদের উভয়কেই এগিয়ে আসতে হবে। এবং প্রথমে সেইটা শুরু হবে ছেলেদের, আমিও নিজেও একজন ছেলেদের চেতনা থাকি, যে চেতনায় প্রথমে ভাবতে হবে, ভাবতে শিখতে হবে যে মেয়েরা সবকিছুতেই আমাদের সমকক্ষ এবং তারা যে কোনো কাজ যেটা মেয়েরা আমরা ছেলেরাও করতে পারি, সেটা ততটাই ভালোভাবে, ততটাই ঠিকভাবে মেয়েরাও করতে পারে। আর মেয়েদেরকেও বিভিন্ন যে হয়তো শুরুতে তাদের কিছুটা, যেহেতু কিছুটা সমাজে অনেক বাধ্যবাধকতা, প্রতিকূলতা রয়েছে, এগিয়ে আসার কিছুটা সমস্যা হবে, কিন্তু সেগুলোকে কাটিয়ে একদমই প্রত্যেকটা ফিল্ডে, সেটা পড়ানো হোক, বিজনেস হোক, রাজনীতি হোক, প্লেন চালানো হোক, সীমান্তে বর্ডার রক্ষা করা হোক, কলেজে পড়ানো হোক, বিজ্ঞানের গবেষণা হোক, সমস্ত ক্ষেত্রে তাদেরকে এগিয়ে এসে পুরুষের সমান জায়গায় এবং আরো রাইজিং, ইকুয়াল অ্যান্ড রাইজিং, ইকুয়াল তো হতেই হবে, সম্ভব হলে ছেলেদেরকে অনেক ক্ষেত্রে ছাপিয়ে যেতে হবে, সেই উদ্যোগ নিতে হবে। তবে বাস্তবে এই কথাগুলো, এগুলো কিছুটা আমি ইতিহাসের কথা বললাম এবং ভালো কি হওয়া উচিত সেটা বললাম, কিন্তু বাস্তবে এটা হওয়ার জন্য লড়াইটা খুব প্রতিকূল, খুব প্রতিকূল বলবো না, কিন্তু এটার জন্য কিছু উদ্যোগ এবং কিছু প্রচেষ্টা নেওয়ার দরকার আছে। বিভিন্ন নারী সংগঠন থেকে নারী আন্দোলনকারীরা যুগে যুগে সেই কাজ করে এসছে। ছেলেদের মধ্যেও অনেক উদার মনস্ক মানুষরা আছেন যারা এই প্রক্রিয়াকে যথেষ্ট সমর্থন করেছেন এবং সাপোর্ট করেছেন। কিন্তু এই লড়াইয়ের প্রথম একটা দিক আমি মনে করি হচ্ছে অর্থনৈতিক। বাস্তবে যদি সত্যি মেয়েদেরকে পুরুষের সমান হতে হয়, তাহলে অর্থনীতির জায়গায় তাদেরকে একটা সমান জায়গা, সেটা প্রথমত যেখানে কাজ করছে সেখানে সমকাজে সমমজুরি তো বটেই, আর এমনি দৈনন্দিন জীবনেও যদি সত্যি 100% কর্মক্ষম যদি 100% মেয়েই চাকরি পায় বা কাজ পায় এবং কাজের বিনিময়ে তাদের হাতে যদি একটা অর্থ আসে, তাহলে তারা একটা যে ক্ষমতায়নের যে জায়গাটা, সেইটাতে তারা এগোতে পারবে, পুরুষের সমান জায়গা নিতে পারবে। এবার এটা বাস্তবে করার জন্য শিক্ষা দিয়ে প্রথমে শুরু করতে হবে, যাতে
কাজ দেবো বললেই তো হয় না, মানে সত্যি যাতে সে যেন কাজটা করে পুরুষের সমান হতে পারে সেই অনুযায়ী স্কিল দেওয়ার জন্য 1000 স্কিল দেওয়ার জন্য সেই উদ্যোগটা নিতে হবে। এছাড়া মানে যে কাজগুলো গৃহশ্রম অ্যাকচুয়ালি সেগুলোর একটা মানিটাইজেশন হতে পারে, মানে মানে একটা হতে পারে উন্নত সমাজ ব্যবস্থায় যে ছেলেরা মেয়েরা দুজনেই কাজ করলো আর যে কাজগুলো ঘরে করতে হয় সেটা ভাগ করে নিল, সেটা খুব সুন্দর। আর একটা হয় যে কাজগুলো আমরা কিন্তু এটা করতে গেলে বাস্তবে মানুষের উপর ওয়ার্কলোডটা একটু বেশি করে এবং মেয়েরাই কি করে, ছেলেরা এখানে কিছুটা ফাঁকি মারে আর মেয়েরাই মানে ওয়ার্কিং উমেনদের ক্ষেত্রে মেয়েরাই দায়িত্ব নিয়ে অফিসও করছে আবার বাচ্চাও মানুষ করছে, দুটোর এক্সট্রা লোক মানে স্বভাবতই মানে পরিস্থিতির কারণেই হোক আর এই কারণে নিচ্ছে। সেই জন্য গৃহশ্রমের যদি সত্যিকারের মানিটাইজেশন হয়ে যায়, মানে মানে খাবার বানানো থেকে ধরে ঘর পরিষ্কার করার থেকে ধরে এই সব কাজগুলো যদি মানিটাইজেশন হয়, যে সেটা মানুষ করবে এবং তার বদলে আমরা অর্থ দেব, তাহলে বিপুল কর্মসংস্থানও হবে এবং এখন যেটা মানে শুধুমাত্র পুরুষের উপর নির্ভর হয়ে গৃহশ্রম করা সেই জায়গাটার একটা বিরাট পরিবর্তন আসবে। আর এছাড়া আমি যেটা বললাম যে এইসবের সবকিছুর উপরে চেতনার জায়গাটা বদল করা খুব জরুরি, মানে অর্থনৈতিক কথা তো আমি বললামই, কিন্তু শুধু অর্থনৈতিকভাবে সমান হওয়ার পরেও চেতনায় যদি ছেলেদের মনে বা মেয়েদের নিজেদের মনেও মানে পিছিয়ে থাকার বিভিন্ন চিন্তা ভাবনা, মানে মানে ছেলের দিক থেকে তো একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স অনেক ছেলের মধ্যেই আছে, কিন্তু সমাজে মেয়েরা নিজেরাও যারা কনসাস নয় তারা হয়তো বা ব্যাপারটা তাদেরও চেতনায় মানে নিজেদেরকে সমান ভাবা, পুরুষের সমান ভাবা এবং আরো নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা, এইটা চেতনা স্তরে সবার মধ্যে আনতে হবে এবং এর জন্য সমস্ত সচেতন নারী যারা আছে এবং অবশ্য ছেলেদেরও এগিয়ে এসে সেটা সংগঠনের মাধ্যমে হোক পরিবারের মধ্যে হোক, প্রথমে নিজের পরিবার থেকে শুরু করা উচিত, পরিবারের মধ্যে বা নিজেদের তারা যেখানে কাজ করে সেই কাজের জায়গায় তাদের অঞ্চলে পাড়া প্রতিবেশী সব জায়গায় একটা খুব দায়িত্বপূর্ণ সিরিয়াস উদ্যোগ নেওয়ার দরকার আছে, যাতে আমরা এই সমাজের বর্তমান যে ব্যবস্থাটা রয়েছে সেটাকে আমূল পাল্টে ফেলে একটা সুন্দর পৃথিবী বানাতে পারি, যেখানে নারী এবং পুরুষের সমান জায়গা থাকবে এবং সমান সুন্দর জীবন তারা পাবে। ধন্যবাদ। আমি এবার অনুরোধ করব আমাদের পরম শ্রদ্ধেয় ডক্টর মনোজ দাশগুপ্তকে কিছু বক্তব্য রাখার জন্য। উপস্থিত সবাইকে আজকের এই বিশেষ দিনে আন্তর্জাতিক নারী দিবসে সংগ্রামী অভিনন্দন। দিনটি নিয়ে একটু কি বলবো, দ্বিমত নয়, একটু ঐতিহাসিক ঘটনা কতগুলো আছে। অবশ্যই জার্মানির যার নাম করা হলো তিনি সূচনা করেছিলেন, কিন্তু সেই সূচনার আগেও সলতে তৈরির একটি ব্যাপার থাকে। 1908 সালে আমেরিকার 2500 মহিলা তাদের কর্মস্থলে পুরুষের সঙ্গে যে পার্থক্য করা হয় তার বিরুদ্ধে তারা একটি শোভাযাত্রা করে। সেইটি প্রকৃতপক্ষে এই নারী জাগরণের বা নারী আন্দোলনের সূচনা বলা যায়। তারিখটি শুরু হয়েছিল 19শে মার্চ, তারপরে এটি ঠিক হলো 13ই মার্চ। 1911 সালে ঠিক হলো যে যখন ইউরোপে 19শে মার্চে করা হয়েছিল, তারপরে ঠিক হলো 1911-তে যে তার আগে জার্মানি, তখন নাম ছিল প্রুশিয়া,
সেখানে রাজা মেয়েদের ভোটাধিকার দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু 8ই মার্চ প্রতিশ্রুতি ভঙ্গ করা হলো। এই যে পুরুষরা মেয়েদের প্রতিশ্রুতি দিয়ে অধিকার ভঙ্গ করলো, এইটি পুরুষদের প্রতি ধিক্কার সূচক দিবস হিসেবে 8 তারিখটি নেওয়া হলো 1911-তে। 1 বছর সময় দেওয়া হলো, যদি কেউ বিরোধিতা করে বা সবার একটা ঐকমত্যের জন্য। 12তে ঠিক হলো যে হ্যাঁ, এটি 8ই মার্চ হবে। 13 থেকে 8ই মার্চ প্রতিপালিত হতে শুরু করে এবং সে বছরই ভ্লাদিমির লেনিন এই 8 তারিখকে স্বীকৃতি দেন রাশিয়াতে। আর 1975-এ জেনারেল অ্যাসেম্বলি, ইউনেস্কো নয়, জেনারেল অ্যাসেম্বলি তারা ঠিক করলো যে মেয়েদের জন্য একটি দিন দরকার, এবং যেহেতু অনেক আগের থেকে এটি পালিত হয়ে এসেছে, সেই জন্য 1975 থেকে জাতিপুঞ্জ এই দিনটিকে নারী দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। যদি হিউম্যান রাইট, মানবাধিকার দিবস বলি, সেটি কিন্তু অনেক পরে এসেছে। কাজে নারীরা তাদের অধিকারের জন্য লড়াই করেছেন আগে। যদি আমরা এখন বলি যে সেই হিসেবে নারী অধিকারের জন্য আমরা লড়বো না, আমরা লড়বো মানুষের অধিকারের জন্য। মানুষের অধিকার অর্থাৎ নর নারীতে তফাৎ সেই অর্থে থাকবে না, কিছুটা তফাৎ সামান্য তো থাকবেই। শারীরবৃত্তীয় কারণে নারীরা কিছুটা দুর্বল বটে, সেইটিকে মানিয়ে নেওয়ার দায়িত্ব হবে পুরুষের। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে, এই কিছুদিন আগে খবরের কাগজে একটি অদ্ভুত ছবি বেরিয়েছিল। আমি এই ছবিটি দেখে সঙ্গে সঙ্গে আমার পরিচিত, বিশেষ করে আমার নাতনি যে জার্মানিতে থাকে এবং এই নারী অধিকার নিয়ে অনেক কথা বলতো ছোটবেলা থেকে, এবং আমার মেয়ে যে নারী অধিকার নিয়ে কাজ করে, তাদের পাঠিয়ে দিলাম। কিরকম? লম্বা চওড়া বেশ একজন বড় মেয়ে, তার সামনে ছোট্ট মতন আরেকজন মেয়ে, দুজনে বিখ্যাত, সানি গাউস্কার আর তার পাশে ঝুলন গোস্বামী। যে তফাৎটা কোথায়? যে মেয়ে এবং ছেলের তফাৎ দেখা যাচ্ছে, সানি গাউস্কার অনেক ছোট, তার পাশে ঝুলন গোস্বামী বিরাট চেহারায় অনেক বড়। কাজেই এইটি যদি আমরা একটি প্রতীক হিসেবে দেখি, তাহলে বুঝব যে মেয়েরা ছেলেদের থেকে পিছিয়ে নেই। হ্যাঁ, কেউ যদি এই জন্য বলে যে ও মেয়েরা অধিকার চাইছে, তাহলে বাসে কেন মেয়েদের জন্য আলাদা সিট রাখা হবে? সেক্ষেত্রে কথা হচ্ছে যে ঝুলন গোস্বামীর জন্য আলাদা সিট দরকার নেই, সেখানে সানি গাউস্কারের জন্যই হয়তো আলাদা দরকার, কেননা সে ওপরটা ধরতে পারবে না। কিন্তু সাধারণ মেয়ের পক্ষে ওপরটা ধরা মুশকিল বলেই তার জন্য আলাদা সিট, যেই জন্য বাচ্চাদেরও আমরা ডেকে বসাই, একই কারণে মেয়েদের ডেকে বসাই। সেইখানে কিন্তু অধিকার নিয়ে লড়াই নয়। আমি একটা গল্প বলি যে মেয়েরা যদি তাদের অধিকার বোঝে, তারা কোথায় উঠতে পারে। দুজন মহিলার কথা বলছি, একজন পাশ্চাত্যের মহিলা আর একজন আমাদের এই
প্রাচীর, শুধু প্রাচীর বললে মুশকিল, আমার ভুল হবে, আমাদের এই বাংলাদেশের মহিলা। সেই অর্থে তিনি লেখাপড়া জানেন না, শুধু তার নামটি সই করতে জানেন। যদি তার সই কেউ দেখে থাকে তাহলে দেখবে যে বেশ কষ্ট করে করতে হয় বাংলা সই। তার স্বামী মারা গেছে। তার স্বামী আগের দিন, ঠিক আগে সমস্ত তার, তিনি খুব বড় জমিদার ছিলেন আর কি, তার যে সমস্ত কর্মচারীদের নিয়ে তিনি একটি মিটিং করেছিলেন। তারপরে তিনি মারা গেলেন। এবার তিনি জমিদারির ভার নিলেন ওই মহিলা। সবাই খুব এই যে প্রথম দিন উনি কি বলবেন সবাই খুব উৎসুক, এবং কিছু কিছু মানুষ তারা সেই মিটিংয়ে নেই, তারা বাইরে এসে দাঁড়িয়ে রয়েছে, শুনবেন বা দেখবেন উনি কি করেন। সেই মহিলা এলেন, বিধবা, সাদা শাড়ি পরে, মাথায় যেমন কাপড় থাকে, কোনো দুঃখ প্রকাশ নয়। স্বামীর সম্বন্ধে কোনো প্রশংসা সূচক কথা নয়। তিনি সামনের খাতাটি খুলে দেখলেন স্বামী আগের দিন শেষ কি কথা বলেছেন, বা যাকে আমরা বলি রেজলিউশন আর কি নিয়েছিলেন, সেখান থেকে শুরু করে তিনি বললেন, আপনাকে উনি এই বলেছিলেন, কি হলো বলে শুরু করলেন কাজ। নামটি আমি পরে বলছি। আরেকজন ঠিক এইরকম পাশ্চাত্য মহিলা, তার স্বামী মারা গেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তার স্বামী মারা যাওয়াতে তার স্ত্রীকে অধ্যাপকের পদটি দেওয়া হয়েছে। তিনি বক্তৃতা দেবেন শুনে, তখনকার দিনে অধ্যাপকরা বক্তৃতা দিলে বাইরের লোক টিকিট কেটে বক্তৃতা শুনতে পারত। টিকিট বিক্রি হয়ে গেছে, এত টিকিট বিক্রি হয়েছে, ঘর তো ভরে গেছেই, যাতায়াতের পথ পর্যন্ত লোকের ভিড়ে ভর্তি, ছাত্ররা দাঁড়িয়ে আছে। তিনি এলেন, এনার কিন্তু কালো পোশাক, একবার মাথার থেকে পা পর্যন্ত কালো, হাতের এই পর্যন্ত কালো। এলেন, সবাই খুব উৎসুক, তিনি কি করেন, কোত্থেকে শুরু করেন। সাধারণত তাদের নিয়ম হচ্ছে প্রয়াত যা তার প্রতি শ্রদ্ধা জানাতে হয়। তিনি কিছুটি না করে চক নিলেন। চক নিয়ে বোর্ডে গিয়ে তার স্বামী ঠিক যেই জায়গা থেকে পড়ানো শেষ করেছিলেন ঠিক সেইখান থেকে পড়াতে শুরু করলেন। এই মহিলার নাম মাদাম কুরি, আর আগের মহিলার নাম রানী রাসমণি। তাহলে যদি আমি ধরি মেয়েদের ক্ষমতা, অন্তর্নিহিত শক্তি, দেশ কাল নির্বিশেষ উপযুক্ত পরিবেশে উপযুক্ত স্থানে তারা প্রকাশিত হবে। তবে আমাদের মানুষের সাহায্য করতে হবে, ঠিক যেমন মানুষ মানুষকে সাহায্য। কোন কালে একা জয়ী হয়নি কো পুরুষের তরবারি, সাহস দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। এটুকু যেন জগতে জাগে যে মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার আনিয়াছে নারী, অর্ধেক তার নয়। কাজেই এইখানেই হচ্ছে, এইটি বোঝার জন্য হচ্ছে নারী দিবস। নারীকে আমরা অধিকার দিতে পারবো না। ওই যে বললাম যে নারী তার অধিকার
দরকার হলে ছিনিয়ে নিতে জানে। বারবার একই কথা আমার মনে আসছে, এই ঝুলনেরই কথা, যে চাকদা এক্সপ্রেস যখন উঠতো গাড়িতে তখন কম টিটকিরি সহ্য করতে হয়নি, মেয়েরা আবার ক্রিকেট খেলবে। তখন মেয়ে বলে তাকে বসতে কেউ জায়গা দেয়নি, তার ক্রিকেটের ব্যাট থেকে নিয়ে এসে তাকে দাঁড়িয়ে থাকতে হতো। কাজেই কিন্তু সে অধিকার ছিনিয়ে নিয়েছে, সম্মান ছিনিয়ে নিয়েছে। হ্যাঁ, হয়তো শারীরিক শক্তি তার কম, কিন্তু তার মনের শক্তি যে বেশি। মিনু মাসানি একজন এক সময় আমাদের এমপি ছিলেন, অনেক আগে, নামকরা মানুষ, পার্সি ভদ্রলোক। তার একটা খুব সুন্দর বই আছে, অসাধারণ, আওয়ার গ্রোয়িং হিউম্যান ফ্যামিলি। তো এক জায়গায় তিনি খুব সুন্দর কথা বলেছিল, বোথ মেন অ্যান্ড উইমেন হ্যাভ স্প্রাং ফ্রম এপস, বাট উইমেন হ্যাভ স্প্রাং ফার্দার। মেয়ে এবং পুরুষ দুজনই এসেছে বড় মানুষের থেকে, কিন্তু মেয়েরা অনেক বেশি এগিয়ে গেছে। যদি আমরা সব দিক দেখি, একজন মেয়ে যে কাজ করে, যদি তার সম্পূর্ণ কাজ নেয়, তাহলে দেখা যায় একজন পুরুষের থেকে সে বেশি কাজ করে। কিন্তু এখনো সারা পৃথিবীতে তারা কম মজুরি, শতকরা 40% মজুরি কম পান। আমাদের দেশে না, পাশ্চাত্য দেশেও। আর এখানে সবাই এসেছেন, মেয়েরা রয়েছে, বলতে এখানে বাধা নেই, কেননা তারা জানেন, তারা সবাই সংগ্রামী বলে তারা জানেন বলে বলছে। এখনো এমন দেশ আছে, দক্ষিণ আফ্রিকা এবং মেক্সিকোতে, যেখানে অন্তঃসত্ত্বা হলে তাকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয়। একটি কারণ হিসেবে এটি তাকে যে অধিকার হরণ করা হচ্ছে না, এটি খুব সঙ্গত কারণ যে এই জন্য তোমার চাকরি থাকবে না। সবাই সেটা যেন মেনে নিয়েছে। আমাদের এখানেও এই মাতৃত্বকালীন ছুটি নিয়ে কম গোলমাল হচ্ছে না বা হয়নি এখনো, যদি অবশ্য সরকার কতগুলো মাতৃত্বকালীন পিতৃত্বকালীন ছুটি দুজনে একসাথে পাবেন এরকম কতগুলো নিয়ম করেছে। সেই নিয়মগুলো আমরা পালন করতে চেষ্টা করছি। কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে একটি সেমিনারে, আমার মনে আছে, সেখানে মৌ ছিল। মৌ হচ্ছে, আপনারা জানেন বোধ হয়, জি বাংলার যে মেয়েটি সঞ্চালনা করে, ওই ছিল, হ্যাঁ, মৌপিয়া। আর আমাদের মিরাতুন দিচ্ছিল, আমিও ছিল। সেখানে ওই কথা উঠেছিল যে মেয়েরা যে দাবি করছে যে ঋতুকালীন ছুটি দিতে হবে, তাহলে 3 দিন তাদের ছুটি দিতে হবে। সেখানে আমি হিসেব করে দেখিয়েছিলাম যে একজন পুরুষের যতবার বাইরে যেতে হয়, মেয়েদের ধারণ ক্ষমতা বেশি বলে মেয়েদের বাইরে যেতে হয় কম। একজন পুরুষ দিনে যতবার টয়লেটে যান, এবার যোগ করে দেখুন যে 1 মাসে যদি 3 দিন কোনো মেয়ে ছুটি নেয়, তাহলে ওই পুরুষটি বাইরে যা যান সেই সময়টুকু তার থেকে বেশি। এটি অঙ্ক কষে দেখিয়েছে। কাজেই যত কুযুক্তি খারাপ করছে কিন্তু আমরা পুরুষরা, এটাও ঠিক। আবার এটাই তিনি বলেছেন যে মেয়েদের হয়ে যারা লড়েছে
সে তো রাজা রামমোহন লড়েছেন, সে তো বিদ্যাসাগর লড়েছেন। আবার এই বিদ্যাসাগরের বিরুদ্ধতা যারা করেছে তারাও তো পুরুষ। এমনি যারা করছেন তাদের হলে তো আমরা মানে তাদের কি বলতাম, ফুৎকারি উড়িয়ে দিতাম। কিন্তু একজন লোক যিনি বিদ্যাসাগরের বিরোধিতা করেছিলেন, যে বাল বিবাহ ওইগুলো নিয়ে অত সমস্ত লড়াই করার বিদ্যাসাগরের কোনো, বিদ্যাসাগর কিন্তু বিধবা বিবাহ আগে বাল বিবাহ নিয়ে কাজ করতে শুরু করেছিল। সেইখানে একজন বলেছিলেন লেখাপড়া শিখলে পরে ওই জিনিস আপনি দূর হবে। যদি তিনি বেঁচে থাকতেন তবে দেখতেন যে তার আরো 70 বছর পরে স্বাধীনতার পরে দরকার হয়েছিল এইটি আইন করা। সেই মানুষটি ছোটখাটো মানুষ নয়, সেই মানুষটির নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কাজেই এদের যে লড়তে হয়েছিল শুধুমাত্র অনেক ছোটদের সঙ্গে লড়তে হয়নি, সমান উচ্চতার মানুষের সঙ্গেও লড়তে হয়েছে। আমি বঙ্কিমচন্দ্রকে ছোট করছি না, বঙ্কিমচন্দ্র ঋষি। ইয়াস্ক বলেছেন ইয়েস দ্য বাক্যান স্যার ঋষি, যার কথা যার বাক্য মন্ত্রে পরিণত হয় তিনি ঋষি। তার মন্ত্র বন্দে মাতরম মন্ত্রে পরিণত হয়েছে তিনি ঋষি, সেই সম্মান তাকে দেব। কিন্তু এইখানে তার সমালোচনা করতে আমরা পিছপা হব না, কেননা তিনি বিদ্যাসাগরকে এই জন্য সমালোচনা করেছেন। তো কাজেই সেই সময় থেকে আজ পর্যন্ত লড়াই করতে গেলে বিরুদ্ধতা আসবে। কাজেই কাদম্বিনীর পাশে দ্বারকানাথ গাঙ্গুলি ছিলেন। দ্বারকানাথ গাঙ্গুলি যদি রুখে না দাঁড়াতেন তাহলে কাদম্বিনী হওয়া হতো। এত করেও তো কাদম্বিনী ডিগ্রিটি প্রথম পেলেন না। সেই ক্ষেত্রেও কিন্তু মেডিকেল কলেজের যে প্রিন্সিপাল তিনি বললেন যে ঠিক আছে, আমি তোমাকে গ্র্যাজুয়েট অফ মেডিকেল কলেজ এই ডিগ্রিটি দিচ্ছি, এই দিয়ে তুমি প্র্যাকটিস করতে পারবে। এমবি ডিগ্রি তাকে দেওয়া হলো না, শুধু তাকে। বিধান রায় তো পুরো ডিগ্রি পাননি, কেননা ওই ইংরেজ অধ্যাপকের বিরুদ্ধে কি বলে সাক্ষী দেননি বলে। ইয়েলা প্রাগারা সুব্বারাও তিনি খদ্দরের অ্যাপ্রন পরে ডিসেকশন রুমে গিয়েছিলেন বলে তাকে ডিগ্রি দেওয়া হয়নি, নিচু ডিগ্রি নিতে হয়েছিল। বিদেশে গিয়ে তিনি এমন বড় হলেন, তিনবার নোবেল প্রাইজ তার প্রায় কাছে এসে গিয়েছিল, তিনি পাননি, অল্প বয়সে মারা গেছে। ওয়াইডি সুপার। কাজেই সংগ্রাম মেয়েদেরও করতে হচ্ছে, সংগ্রাম পুরুষদেরও করতে হচ্ছে। হাত চিট করে কোনো জিনিস পাওয়া যায় না, সব জিনিস হাত উপর করে টেনে নিতে হয়। এবং সেইখানে সংগ্রামী পুরুষ নারীর ভেদ নেই। আমাদের আজকের দিনে যে প্রতিজ্ঞা সেটি হচ্ছে পুরুষ এবং নারীকে একসাথে চলতে হবে এবং মানুষের অধিকারের জন্য। নারী যে অধিকার বলছেন আমার নেই, আমরা বলবো নারী বলে তাকে সেই অধিকার দেব না। সে একজন মানুষ, সেই জন্য অন্য মানুষ ব্র্যাকেটে পুরুষ, তার সঙ্গে আমরা পার্থক্য করব না বা করতে দেব না। কাজেই একা পুরুষের তোরে বাড়ি জয়ী হতে পারবে না, সেখানেও নারীকে দরকার। কাজে এই আজকের দিনের সার্থকতাটা কোথায়? না, যে সমস্ত নারী অধিকারের জন্য লড়াই করেছেন তাদের সেই লড়াইকে সম্মান দেখা হয়। সেই লড়াইকে সম্মান দেখিয়ে আজকে আমরা বলবো যে আজকের মেয়েদের যেন লড়তে না হয়।
কেননা আজকে আমরা তাদের পাশে আছি। কি হিসেবে? পুরুষ বলে নয়, মানুষ বলে। এইখানে আমি মনে করি, আমার অন্তত ধারণা, যে নারী দিবসের সার্থকতা হচ্ছে যে নারীকে অধিকার আমরা দিতে পারি না। যদি না দিই তাহলে নারী তার অধিকার ছিনিয়ে নেবে। কাজেই সবচেয়ে ভালো হচ্ছে যে একসাথে লড়ার প্রতিজ্ঞা গ্রহণ করা মানুষ হিসেবে। প্রকৃত নারী যে, সেই জন্য সে বলেছেন, তাকে দিয়ে রবীন্দ্রনাথের মতন মানুষ জীবনে বিপ্লব টিপ্লব কথা খুব বেশি বলেন, কিন্তু জীবনের শেষে এসে লিখেছিলেন, জানি না কোন বিপ্লবে হবে এই প্রতিকার। একটি জায়গাতে বিপ্লব কথাটি রবীন্দ্রনাথ ব্যবহার করেছে। কাজে অধিকার পেতে গেলে শুধু আমাকে বঞ্চিত করেছে নয়। যে কৃষ্ণের কবিতাটি কে বললো? ও বলল, কৃষ্ণ আমার অপরিচিত, কৃষ্ণ আমার ছোট ভাইয়ের মতন অপরিচিত স্ত্রী। তো কৃষ্ণ বলে, রবীন্দ্রনাথের মতন নারী প্রেমী মানুষ খুব কম। মল্লিকা অবশ্য তা বলতেন না। মল্লিকা বীর পুরুষ নিয়ে একটি বিদ্রোহমূলক লেখা লিখেছেন যে রবীন্দ্রনাথ নারী বিদ্বেষী, তা না হলে একজন মায়ের সম্মান রক্ষার ভার একটা বাচ্চা ছেলের হাতে দেয়। একটি অনুষ্ঠানে আমিও ছিলাম, মল্লিকাও ছিলাম। যাই হোক, মল্লিকা তার প্রতি স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। কিন্তু বীর পুরুষটি রবীন্দ্রনাথ লিখেছিলেন কবে? তার মেজ মেয়ে যখন মৃত্যু শয্যায়, তখন দিনের বেলা কবিতাগুলো লিখতেন, রাত্রিবেলা মেয়েকে পড়ে শোনাতেন। মেয়েটি যখন হয়েছিল রোগ শয্যায় খানিকটা সান্ত্বনা পেত, আনন্দ পেত। ওই বীর পুরুষটি বাচ্চা ছেলে নয়, মা হলো ওই রেণুকা, আর বীর পুরুষটি হচ্ছে রবীন্দ্রনাথ নিজে। কাজে কোনো জিনিস আপাতত ভাবে বিচার করতে নেই। আজ এই সমস্ত ইতিহাস পর্যালোচনা করে আজকে এটি হচ্ছে আমাদের কথা, যে নারী পুরুষ একসাথে যদি না যায়, একসাথে যদি না এগোতে পারেন, তবে আমাদের এই সবুজ গ্রহটিকে সুন্দরতর আমরা করতে পারব। এটা ঠিক যে পুরুষরা তাদের অধিকার বলে, যেহেতু তাদের অন্তত গায়ের জোর আছে। এই যে একটু আগে কথাটা উঠলো, উঠবেই জানি, কদিন আগে যে মাটি মৃত্যুবরণ করলো, জানি না প্রতিকার হবে। আমি নিজে খুব ফ্রাস্ট্রেটেড, সত্যি। আমি একজন ফরেন্সিক এক্সপার্ট হিসেবে বলি, যেখানে যা হয়েছে সব প্রতিবন্ধ। আমি একটা কথা বলি ডাক্তারবাবু, বলুন। এত কথা তো বলছেন অনেকেই, খুব একটা ছোট্ট কথা বলি। আজকে আমরা তো একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে, আপনারা সকলে জানেন কিনা জানি না, এই যে আমরা এরোপ্লেনে চড়ি, তাতে ক্রিউ মেম্বার্স মানে পাইলট এবং এয়ার হোস্টেস থাকে। আপনারা জানেন কি যে পাইলট বিয়ে করার পরে তার চাকরি যায় না, তো এয়ার হোস্টেস বিয়ে করলে তার চাকরিটা থাকতো না। এই কয়েক বছর আগে একটা আন্দোলনের মাধ্যমে এখন নিয়ম হয়েছে এয়ার হোস্টেসরা বিয়ে করলেও কিন্তু তাদের চাকরি থাকবে। এই হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি। আর রবীন্দ্রনাথ সম্পর্কে একটা বলি, বীর পুরুষ দিয়ে তো রবীন্দ্রনাথ বিচার হবেন না। রবীন্দ্রনাথ যে নারী বিদ্বেষী নন, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে চিত্রাঙ্গদায় যখন বলছে কেন নারীদের অধিকার। যে আমি ও আমাকে দয়া করে উপরে রাখবে বা দয়া করে পুজো করবে তা নয়, হ্যাঁ, আমাকে যদি পাশে স্থান দাও তবেই বলছে। আজ আমি বলি আমি রাজেন্দ্র নন্দিনী, সেটা ঠিক।
আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে এই অধিকারটি আমরা একসাথে যে অর্জন করেছি সেই অধিকারটি বজায় রাখতে হবে এই একসাথেই। কাজেই কোনো জিনিসকে আপাত বিচার করলে চলবে না, ভেতরে ঢুকে যদি বিচার করি তাহলে দেখব যে সংগ্রাম শেষ হওয়ার নয়। একটু যে কথাই বলেই শেষ করছি যে আমার নিজের গবেষণা, আমার কাছে পিএইচডি করেছে বাই ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে। আমরা নিজে দেখেছিলাম যে যত বর্জ্য জমা হওয়ার কথা তত বর্জ্য বাইরে বেরোবার হিসেব নেই। আপনারা আমার নম্বর কেটে দিতে পারেন গবেষক হিসেবে। আমরা সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যালাসনেস এই সমস্তই বলেছিলাম। ডিসঅনেস্টিতে আমরা স্বপ্নেও ভাবতে পারি। ডিসঅনেস্টি আমাদের কারণের মধ্যে ছিল না, দেখে হতবাক হয়ে গেছি। হ্যাঁ, এবং সেখানে আমরা তো বলছি যে সেই লোকটি পুরুষ, মাথা নিচু করার কথা। সেই লোকটি শিক্ষক, শিক্ষক হিসেবে মাথা নিচু করার কথা না, মাথা নিচু করবো না। কেন? পাপ যা ক্লীব যা নর নহে নারী নহে, ক্লীব সে তাই নর নারীতে সমান মিশিয়া রহে। যে অন্যায় যেটি পাপ সে নরতেও নারীতে সমান মিশে থাকে। কাজে সংগ্রাম আমরা একসাথে পাশাপাশি করব মানুষের অধিকারের জন্য। যেহেতু নারীও মানুষ, সেই জন্য মানুষ হিসেবে কথা আমরা হাত বাড়িয়ে দেব, তারাও আমাদের হাতে হাত বাড়িয়ে দেবে, এবং এই যুগ্ম বজ্র মুষ্টি দিয়েই আমরা এগিয়ে যাব এবং নতুন পৃথিবী তৈরি করব। তা না হলে দিন কিন্তু খুব খারাপ সমস্ত দিক থেকে। পৃথিবীকে বাঁচাতে হবে, শুধু ওয়েস্ট বেঙ্গলকে বাঁচালে চলবে না, সমস্ত পৃথিবীকে বাঁচাবার জন্য নারী পুরুষ একসাথে। ওই বাচ্চা মেয়ে সে তো পরিবেশের বিরুদ্ধে লড়ছে, কাজে সেক্ষেত্রেও নারী পুরুষ একসাথে আমরা লড়বো এই সবুজ গ্রহটিকে বাঁচাবার জন্য আর মানুষের বেঁচে থাকবার জন্য। নমস্কার।